আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা যারা 2026 সালে বা 27 সালে এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য আমার একটি ক্ষুদ্র আয়োজন, একটি বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য অর্গান সায়েন্স পেজ থেকে আমরা তোমাদের প্রায় সবকটি সাবজেক্টের ফ্রি কোর্স নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে সেই ফ্রি কোর্সের ভিতরেই একটি কেমিস্ট্রির আজকে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আশা করি সকলে পাশে থাকবে। সো দেখতেই পাচ্ছ রসায়ন বই নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। আসলে বইটি অনেক পুরাতন, আমি যখন পড়াশোনা করেছি তখনকার বই এটা। সো পদার্থের গঠন অধ্যায়টি শুরু করার আগে আমি প্রত্যেকটি লাইন ধরে ধরে বুঝিয়ে দিব। এর আগে আমি আমার সিকোয়েন্সে আগে এই অধ্যায়ের বেসিকটুকু নিয়ে যাই, বেসিকটুকু দিয়ে যাই, তারপর কি বই থেকে সেগুলো দাগাই দিব। তাহলে দেখবা যে সব ক্লিয়ার, বইয়ের প্রত্যেকটা লাইন টু লাইন ক্লিয়ার হয়ে যাবে। এমনকি আমি প্রত্যেকটা লাইন সহ পিডিএফ আকারে বা পিডিএফে দাগিয়ে দাগিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব। সো তৃতীয় অধ্যায়ের যাত্রা শুরু করি। একটু সময় নিয়ে নিচ্ছি। আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, দেখা যাচ্ছে। সো শুরু করা যাক। আমরা মূলত কি নিয়ে আলোচনা করব? পদার্থের গঠন। এখন আমাদের পদার্থের গঠন নিয়ে আলোচনা করতে হলে আমাদের পদার্থটা কি সেটা নিয়ে আলোচনা করতে হবে, বা পদার্থ আসলে কি জিনিস সেটা জানতে হবে। সো আমরা আগে জেনে নিই যে পদার্থ আসলে কি, পদার্থ কাকে বলে। এখানে আমি সুন্দর করে একটু লিখে রেখেছি, সংক্ষেপে একটি সংজ্ঞা লিখে রেখেছি যেমন যার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, তাকে পদার্থ বলে। এই সংখ্যাটা ভাই তোমরা ক্লাস 7, 6, 5 সব জায়গায় পড়ে আসছো যে যার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, সে সকল বস্তুই কি? পদার্থ। এখন আসো পদার্থ কত প্রকার। আমরা যেমন 7-এ পড়ছি যে পদার্থ মূলত কয় প্রকার? 3 প্রকার। কি? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, এটা কি? মিশ্র পদার্থ। সেটা আমরা সবাই জানি বা বিগত অধ্যায়ে আমরা পড়ে আসছি। সো আমি একটু তোমাদেরকে 1 মিনিট একটু সময় নিয়ে নিচ্ছি, যে আমি এখানে লিখে রেখেছি যে ফলো মাই অর্গান সায়েন্স পেজ। তার মানে আমার পেজের নাম হলো অর্গান সায়েন্স। বাই তোমাদের জন্য আমি একটু এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিচ্ছি বা তোমাদের পড়ার সহযোগিতা করছি। একটু সহযোগিতা হলেও তো করতেছি। তো এই সহযোগিতাটুকু তোমরা কাজে লাগিয়ে যদি উপকৃত হয়ে অন্যজনের মাঝে যদি একটু আমার পেজটি ফলো করার জন্য বা একটু শেয়ার করার জন্য যদি বলো, সেটা কি অনেক কঠিন কাজ হয়ে যাবে? না, হয়ে যাবে না। সেটা তোমাদের জন্য এত কঠিন কিছু না। সো একটু সবাইকে একটু জানিয়ে দিলে সবাই কি ক্লাসটা করলো, একটু উপকৃত হলো। এমন অনেক ছাত্র আছে যারা টাকার কারণে প্রাইভেট পড়তে পারে না, বা আর্থিক সমস্যার কারণে প্রাইভেটে যেতে পারে না। তারা তো ইউটিউব চালায় বা ফেসবুক চালায়। তো তারা একটু পড়াশোনা করলে তোমাদেরও সব হবে, আমারও সব হবে। সো তোমরা একটু দয়া করে একটু শেয়ার করে দিবে, ভিডিওটা একটু শেয়ার করে দিও। সো এখন আমরা জানলাম যে পদার্থ কয় প্রকার? 3 প্রকার: মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ। এখন আসলে মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থটিকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলে?
মৌলিক পদার্থ বলে। আর যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে এক ভাগ একাধিক কি মৌলিক পদার্থ পাওয়া যায় তাদের কি বলে? যৌগিক পদার্থ বলে। আর মিশ্র পদার্থ কি? মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ যদি কোনো পদার্থের মধ্যে থাকে সেটা কি? মিশ্র পদার্থ। যেমন মৌলিক পদার্থের উদাহরণ হলো সোডিয়াম। হ্যাঁ, সোডিয়াম একটা কি পদার্থ বা মৌল। সোডিয়াম একটা মৌল। সেই মৌলের মধ্যে কি আছে? সোডিয়ামের মধ্যে সোডিয়ামের একটা পরমাণু, সোডিয়ামের একটা যদি পদার্থ থাকে, সেই সোডিয়ামের ভিতরে শুধুমাত্র সোডিয়ামের পরমাণু, সোডিয়ামের অণু পাওয়া যাবে। অন্য কোনো অণু বা পরমাণু পাওয়া যাবে না। ঠিক সেমভাবে যৌগিক পদার্থের উদাহরণ হলো NaCl বা খাদ্যের লবণ বা খাবার লবণ। খাবার লবণে কি কি আছে? যেমন এই জায়গায় মৌলিক পদার্থ কি? সোডিয়াম একটা মৌলিক পদার্থ, ক্লোরিন একটা মৌলিক পদার্থ। এই দুইটা মৌলিক পদার্থ মিলে কি হয়েছে? যৌগিক পদার্থ হয়েছে। তার মানে কি খাবার লবণ কি? যৌগিক পদার্থ। এখন আসো মিশ্র পদার্থ। এখন যদি আমরা বলি বায়ু একটি কি? মিশ্র পদার্থ। এটা উজ্জ্বল উদাহরণ কি? বায়ুতে কি থাকে? যেমন সোডিয়াম থাকে, বায়ুতে কি থাকে? অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, এরকম কি অনেকগুলা মৌলিক পদার্থের কি মৌলিক বা যৌগিক পদার্থের কি মিশ্রণ থাকে না? সেই মিশ্রণ কি? মিশ্র পদার্থ। বায়ু একটি কি তাহলে? মিশ্র পদার্থ। সো আমরা এখন এগুলা তো পড়বো, ঠিক আছে, সামনে আরও পড়বো, কিন্তু মৌলিক পদার্থ বা মৌল, আমি যে মৌল ওয়ার্ডটি বলেছি, মূলত মৌলিক পদার্থে কি বলে? মৌল বলে। এখন আসো মৌল নিয়ে আমরা পড়াশোনা করব। এখন আমাদের পৃথিবীতে বর্তমানে আবিষ্কৃত মৌল কয়টি? আবিষ্কৃত মৌল হলো 118টি। তার মানে এই যে মৌলিক পদার্থ আমরা পড়ি, এই মৌলিক পদার্থের মধ্যে আবিষ্কৃত মৌলিক পদার্থ কয়টা? 118টি। মৌলিক পদার্থই তো মৌল, আমি বলছিলাম না মৌলিক পদার্থই মূলত মৌল। তাহলে আবিষ্কৃত মৌল হলো 118টি। এখন এর মধ্যে কি 98টি প্রকৃতিতে পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায়। আর বাকি 20টি হলো ল্যাবরেটরি, বাকি গবেষণাগারে। আমরা জানি কি মানবসৃষ্ট যদি প্রকৃতিতে পাওয়া যায় সেগুলো কি? প্রাকৃতিক বা প্রকৃতিতে পাওয়া যায়। আর যেগুলা মানুষ তৈরি করে সেগুলো কি বলি? কৃত্রিম বলা হয়। তাহলে এই 20টি মৌল কি? কৃত্রিম মৌল। আর 98টি কি? সেটা আল্লাহ তাআলার, যেমন লোহা কি? ফেরাস। লোহার সঙ্গে প্রতীক কি? ফেরাস। এই লোহা, তারপরে কি? হাইড্রোজেন, এগুলো কি প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে প্রকৃতিতে যেগুলো পাওয়া যায় এরকম মৌল কয়টা? 98টি। আর বাকি 20টি কি হলো গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয়, বিজ্ঞানীরা তৈরি করে আর কি। আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে। অলরেডি 8 মিনিট চলে গেছে। তাহলে প্রকৃতিতে পাওয়া যায় 98টি, মৌলিক গবেষণাগারে কয়টি পাওয়া যায়? 20টি। সো গবেষণা বা কৃত্রিমভাবে তৈরি করা হয় কয়টি? 20টি। এটি কিন্তু MCQ ভাই, এসএসসিতে কিন্তু MCQ আসবে ভাই। এসএসসিতে কিন্তু MCQ, এটা কিন্তু MCQ আসবে। সো এখন আসো এই 118টি মৌল যে আছে, এই মৌলকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটি হলো কি? আমরা ষষ্ঠ শ্রেণীতে পদার্থের বৈশিষ্ট্য পড়ছি। বৈশিষ্ট্যের মধ্যে পদার্থকে এই মৌলকে আরও 3 ভাগে, মানে আমরা 3 শ্রেণীতে বা 3 ভাগে ভাগ করতে পারি। একটা কি? ধাতু। মানে এই 118টির মধ্যে ধাতু, অধাতু আর এটা কি? উপধাতু। এই 3টি ভাগে ভাগ করা যায় এই 118টি মৌলকে। তাহলে কি? ধাতু। আর আরেকটা কি? উপধাতু বা অপধাতু। আরেকটা কি? আরেকটা ভাগে ভাগ করা যায়, সেটা হলো কি? অধাতু। এখন আসলে ধাতু কি? ধাতু হলো যে আমরা ক্লাস 6-এ কি পড়ছি, যে ধাতু কি? ঝনঝন আওয়াজ করে, তারপর কি
বিদ্যুৎ পরিবহন করে কি, তাপ পরিবহন করে, তাপ পরিবহন করে, সেগুলাই তো ধাতু। কিন্তু ভাই এখন যদি ইন্টারমিডিয়েটে উঠে যদি তাও বলি যে ধাতু কি ঝনঝন করে, চকচক করে, সেগুলো বললে কি আমার চলবে? চলবে না, কারণ আমরা এখন আপডেট হয়েছি। তাহলে এই ধাতুকে আসলে মূলত কি, ধাতু হলো ইলেকট্রন ত্যাগ করে প্লাস আয়নে বা ক্যাটায়নে যারা পরিণত হয়, তাহলে ধাতু কি, মূলত কি, ধাতু হলো যে ধাতু ইলেকট্রন দান করে, কাউকে দান করে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন। এই ক্যাটায়ন মানে কি, ধনাত্মক আয়নে পরিণত হয়। ক্যাটায়ন শব্দটা তোমরা হয়তো ক্লাস 7-এ পড়ে আসছো, এটা আসলে বোঝার বিষয় না, কারণ এই পজিটিভ বা ধনাত্মক আয়নকেই বলে ক্যাটায়ন। এখন এই এরকম ধাতু কয়টা আছে? মোস্ট প্রবাবলি 99টি, আমি শিওর না, তবে মোস্ট প্রবাবলি 99টি ধাতু আছে, মানে যে 118টির মধ্যে। আর তাহলে অধাতু কি? ধাতু যদি ইলেকট্রন দান করে, আমরা সবসময় বলি যে একটা জিনিস বলি যে ধাতু যা করবে অধাতু তার বিপরীত কাজ করবে। যেমন ধাতু যদি ইলেকট্রন দান করে, তাহলে অধাতু কী করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে অধাতু কী করে? ইলেকট্রন গ্রহণ করে। গ্রহণ করে কি করে? ঋণাত্মক, যেহেতু এই দান করছে তার মানে কি সে রাজা, মানে কি সে ধনী মানে কি পজিটিভ চার্জ। আর যেহেতু সে গ্রহণ করছে তার মানে কি ঋণাত্মক, সে কি নেগেটিভ আয়নে পরিণত হবে, আয়নে বা অ্যানায়নে পরিণত হবে। এখন ভাই এই অ্যানায়ন কি? এই অ্যানায়ন নিয়ে হলো ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলে। তাহলে ভাই আমরা ধাতু কি অধাতু কি চিনছি, বুঝতে পারছি। এখন এই অধাতু কয়টা? 19টির মতো, প্রায় মোস্ট প্রবাবলি 19টি অধাতু রয়েছে। এই 118-এর মধ্যে 19টি হলো কি অধাতু, আর 99টা কি ধাতু। তাহলে 19টি হলো অধাতু আর 99, তাহলে কত হয় টোটাল? একটু ক্যালকুলেটর ইউজ করি, ক্যালকুলেটর ইউজ করতে হবে না। 99 আর হলো 19, 99 আর হলো 19, তাহলে কত হয়? একশো 18। সরি, 99টি না, 94টি। কয়টি? 94টি ধাতু রয়েছে, আর 18টি অধাতু রয়েছে। কয়টি? 18টি। এটা তোমরা তোমাদের বইয়ে কি লেখা আছে আমি জানি না, কিন্তু আসলে মেইন যে ধাতু 94টি আর অধাতু কয়টি? 18টি। ইন্টারমিডিয়েটে এটা লেখা যে ধাতু হলো কয়টি? 94টি, অধাতু কয়টি? 18টি। ইন্টারমিডিয়েটের বইয়ে লেখা। তোমাদের বইয়ে কি লেখা আছে? তোমাদের বইয়ে যদি 99টি লেখা থাকে তাহলে 99 লিখবা ধাতু, আর যদি অধাতু কি, যদি 19টা লেখা থাকে তাহলে 19টা লিখবা। আর যদি মানে এমসিকিউ এর যদি আসে, আমি এটা ইন কেস অফ এইচএসসি বা ইন্টারমিডিয়েটের কথা বলতেছি আর কি। এটা কি এইচএসসি আমি বলে দিলাম আর কি, কেউ আবার বলতে পারো না যে ভাই ভুল পড়াইতেছে। আমি বলে দিলাম যে ইন্টারমিডিয়েটের বইয়ে লেখা যে 94টি ধাতু আর অধাতু কয়টা? 18টি। আর মূলত এটি সঠিক, কিন্তু তোমাদের বইয়ে যদি এর চেয়ে কম বেশি লেখা থাকে তাহলে সেটা কি তোমরা সেটাই লিখবা আর কি। তাহলে ধাতু চিনলাম, অধাতু চিনলাম। ধাতু কী করে? ইলেকট্রন ত্যাগ করে। অধাতু কি? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে উপধাতু কী করবো ভাই? যেমন আমরা যদি ছেলে মানুষ কি ধনাত্মক, মেয়ে মানুষ কি ঋণাত্মক, তাহলে মানুষকে থার্ড পার্সন আমরা যেটাকে বলি, থার্ড পার্সন কি, সেটা কি ধাতু কি করে? সেটা কি ছেলেও না মেয়েও না, তার মানে কি উপধাতু বা অপধাতু কি, যারা ধাতুও না অধাতুও না, তার মানে তারা কি মাঝখান থেকে একটা, তারা ধাতুর মতো আচরণ করে না, অধাতুর মতো আচরণ করে না, তারা কি নিজেরা নিজেরাই আলাদা একটা, মানে তারা কোনো বৈশিষ্ট্য, ধাতুর বৈশিষ্ট্য অধাতুর বৈশিষ্ট্য কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না। সো এখন এই উপধাতু কয়টি, মানে
এই উপধাতু হলো মোট কয়টি? 6টি। কয়টি উপধাতু? উপধাতু কয়টি? উপধাতু বা উপধাতু কয়টি? 7টি। কয়টি? তোমাদের বই অনুসারে কয়টি? 7টি। কিন্তু ইন্টারমিডিয়েটে যায় দেখবা যে ইনকেস যাব এইচএসসির ক্ষেত্রে দেখবা যে 6টি লেখা। এটা তোমরা একটু ধারণা নিয়ে যাও ভাই, কারণ ইন্টারমিডিয়েটে কিছুদিন পরেই তোমরা ইন্টারমিডিয়েট উঠবা পরীক্ষা দেওয়ার পরে। তাই এইচএসসিতে কয়টি আছে? 6টি উপধাতু। কিন্তু থেকে তোমাদের ক্লাসে উপধাতু বা অপধাতু কয়টা? 7টি। এখন এই উপধাতুগুলো মনে রাখবো কেমনে? একটা ছন্দ আছে। কি ছন্দ? জিবিআই শিগগিরই আসেন, সাবধানে টুলে বসেন। আসলে একটা বাসায় আসছে, মানে তোমার ধরো বিআই বলতে কি, মানে ওই ছেলে আর ছেলের বাবা, মেয়ের বাবা কি, দুইজনের মাঝখানে কি বিআই সম্পর্ক। সো জি বিআই আসছে, এমনকি ছেলের বাবা মেয়ের বাবাকে বলতেছে যে জি বিআই শিগগিরই আসেন, তাড়াতাড়ি আসেন, এসে কি টুলে বসেন। এটা কি মনে রাখতে পারবে না? তাহলে জি মানে কি? জি মানে জি মানে কি জানো? তোমরা জানো, ইতিমধ্যে জানো যে জি মানে জার্মেনিয়াম। বিআই মানে কি? বিসমাত। শিগগিরই মানে কি? সিলিকন। আসেন মানে কি? আর্সেনিক। সাবধান মানে কি? স্টিবিয়াম বা অ্যান্টিমনি। টুলে মানে কি? টেলোডিয়াম। আর বসেন মানে বোরন। তাহলে ভাই মনে রাখতে পারবো না? জি মানে জার্মেনিয়াম, বিসমাত, বিআই মানে বিসমাত, সিলিকন মানে শিগগিরি মানে সিলিকন, আসেন মানে কি আর্সেনিক, সাবধানে মানে অ্যান্টিমনি, টুলে মানে টেলোরিয়াম, আর বসেন মানে বোরন। তাহলে কোনটা কোনটা ইয়েতে মানে ইন্টারমিডিয়েটে নাই সেটা কি? ইন্টারমিডিয়েট মোস্ট প্রবাবলি এই 6টির মধ্যে, কারণ তাহলে একটি কম না, এই 20 মার্ক মনে হয় ইন্টারমিডিয়েটে ধরে নাই, মানে কি অপধাতু ধরে নাই। কিন্তু এই জায়গায় আমি একটু শিওর হয়ে নিচ্ছি, ইন্টারমিডিয়েট বই থেকে আমি তোমাদের দেখাই দিই। তোমরা আবার কেউ আবার বিশ্বাস করতেও পারো, আবার নাও করতে পারো। তাই একটু ইন্টারমিডিয়েটের বই থেকে আমি দেখিয়ে দিই তোমাদের। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ মনে হয়। ভাই অনেক কষ্ট করে তোমাদের ভাই ক্লাস নিয়ে একটু যদি শেয়ার যদি না করে দাও ভাই, তাহলে আসলে নিজের প্রতি মানে তোমরা আমার প্রতি দায়বদ্ধ থাকবা বা আমার প্রতি ঋণী থাকবা আর কি। তো দেখো এই জায়গায় কী আছে? বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, তারপর কি স্টিবিয়াম, টেলোডিয়াম, তার মানে কি বিসমাত অনুপস্থিত। এই জায়গায় কি বিসমাত, এই জায়গায় কি বলা আছে? 6টি মৌলে ধাতু ও অধাতু উভয় শ্রেণীর ধর্ম প্রকাশ পায়, এজন্য এদেরকে অপধাতু বা মেটালয়েড বলা হয়। তার মানে কি সেটার ওই যেমন থার্ড পার্সনের মধ্যে কি একটু ছেলের বৈশিষ্ট্য প্রকাশ পায়, একটু মেয়ের বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেটাই আর কি। তাহলে অপধাতু হলো কি, যার মধ্যে মানে কি দুইটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, মানে যখন যেটার মতো বৈশিষ্ট্য পায়। যেমন থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের যারা আছে তারা কি ছেলের মতো আচরণ আছে কিছুটা, আবার কি কিছুটা মেয়ের মতো, মানে গঠন হলো ছেলের মতো আর মানে আচরণ করে কি মেয়ের মতো। সো সেটাই এই মানে ইন্টারমিডিয়েট অনুসারে এই বিসমাত হলো কি মানে অপধাতু নয়। কিন্তু এসএসসি, ইন কেস অফ এসএসসির ক্ষেত্রে তোমরা কয়টা লিখবা? এসএসসির ক্ষেত্রে তোমাদের মানে মনে রাখবা কয়টা? 7টা। কয়টা? 7টা অপধাতু বা উপধাতু। কিন্তু ইন্টারমিডিয়েটে কয়টা? 6টা। সো এটা একটু ধারণা দিয়ে নিলাম আর কি। এখন আসো যে তাহলে 7টা হলো, তাহলে আমরা যে পড়লাম যে
এই অধাতু অধাতু কয়টা পড়ছিলাম? অধাতু পড়ছিলাম কয়টি? 19টি। এখন আসো 19টি অধাতু কি কি? 19টি অধাতুকে আবার ভাগ করা যায়। কীভাবে ভাগ করা যায়? 3টি শাখায় ভাগ করা যায়। কয়টি শাখা? 3টি শাখায়। এখন 1 নম্বর হলো গ্যাসীয়। এই অধাতু আবার কয় ধরনের? একটা গ্যাসীয় অধাতু। গ্যাসীয় অধাতু। তারপর কি 2 নম্বর কি? তরল অধাতু। আরেকটা কি? কঠিন অধাতু। আমরা জানি পদার্থ 3টি অবস্থায় থাকতে পারে। আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছি যে পদার্থের বৈশিষ্ট্য, এই আমি প্লেলিস্টে পড়াইছি, তোমরা প্লেলিস্টে ষষ্ঠ শ্রেণীর পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব অধ্যায় পড়তে মানে বেসিক যদি কম থাকে তাহলে পড়তে পারবা। তাহলে গ্যাসীয় পদার্থ কি কয়টি? 12টি। কয়টি? 12টি। 12টি। এখন তরল পদার্থ কি শুধুমাত্র একটি, কি? ব্রোমিন। কোনটি? ব্রোমিন। ব্রোমিন, যা ব্রোমিনের বর্ণ কি? লাল বর্ণ। এটা একটু মনে রাখো যে ব্রোমিনের বর্ণ কি? লাল বর্ণ। এটা কি সামনে এমসিকিউতে তোমাদের কাজে লাগতে পারে। তাহলে কঠিন কি? 6টি। কঠিন 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 কি কি পদার্থ কয়টি? 6টি। কি কি? বোরন, কার্বন, সিলিকন, ফসফরাস, সালফার, আয়োডিন। এখন বলতে পারো ভাই এই সিলিকন তাহলে ভাই উপধাতু, অপধাতু আবার কি? অধাতু। আবার সিলিকন কি অধাতুর মতো আচরণ করে? কারণ কি ওই যে বলছিলাম যে কখনো কখনো কি ধাতুর মতো আচরণ করে, কখনো কি অধাতুর মতো আচরণ করে, আর কখনো মেয়ের মতো আচরণ করে, কখনো কখন কি ছেলের মতো আচরণ করে। তো এই জায়গায় কি মেয়ের মতো আচরণ করেছে। অধাতু মানে কি? অধাতুরে কি বলছিলাম? অধাতু মূলত এই যে জায়গায় অধাতুরে কি ধরে নিয়েছিলাম? মেয়ের মতো আচরণ, মেয়ে ধরে নিয়েছিলাম, আর ধাতুকে কি? ছেলে ধরে নিয়েছিলাম। তো এই সময় সিলিকন অধাতুর মতো আচরণ করছে, তাই সিলিকনকে কঠিন। কঠিন সিলিকন কি? অধাতুর মতো আচরণ করে। সো তাহলে 12 আর কত? 1 কত হলো? 13। 13 আর 6 কত? 19টি হয়। কিন্তু এই যে এই জায়গায় একটু ঝামেলা আছে, 19টি হয়ে যায়। কিন্তু এই যে ইন কেস অফ গ্যাসীয় গ্যাসীয় যে অধাতু আছে সেগুলো এইচএসসির ক্ষেত্রে কয়টি? এইচএসসির ক্ষেত্রে হলো 11টি। কয়টি? 11টি। কয়টি? 11টি। কিন্তু এসএসসির ক্ষেত্রে সেটা 12টি। এটা মনে রাখবার। সো তার মানে এমসিকিউ আসলে তোমরা গ্যাসীয় অধাতু কয়টি? 12টি। ব্রোমিন তো একটা। তরল অধাতু কয়টা? একটা, শুধুমাত্র ব্রোমিন। শুধুমাত্র ব্রোমিন। আর গ্যাসীয় কঠিন ক্ষেত্রে কি? 6টি। বোরন, কার্বন, সিলিকন, ফসফরাস, সালফার, আয়োডিন। 1 2 3 4 5 6। সো এখন আসো গ্যাসীয় আবার 2 ধরনের। এই যে গ্যাসীয় 12টি আছে, এই গ্যাসীয় অধাতু আবার কয় ধরনের? 2 ধরনের। গ্যাসীয় অধাতু কয় ধরনের? 2 ধরনের। 2 ধরনের। এটা কি? একটা কি? নিষ্ক্রিয় গ্যাস। একটা কি? নিষ্ক্রিয় গ্যাস বা এক পরমাণুক। এক পরমাণু। এক পরমাণু। এক পরমাণু বলতে এগুলা কয়টি? 7টি। নিষ্ক্রিয় গ্যাসগুলা কি কি? আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা, সেগুলা কি? ওই যে গ্রুপ পর্যায় সারণী, তোমরা এরপরে 4র্থ অধ্যায় পড়াবো। পর্যায় সারণীর 1 নম্বর 18 নম্বর গ্রুপে যে থাকে হিলিয়াম, নিয়ন, আর্গন, জ্যানন, রেডন, অর্গানেসন। এটা কি? 18 নম্বর গ্রুপ। কত? 18 নম্বর গ্রুপ। 2 ক্রিপ্টন আছে মাঝখানে, ক্রিপ্টন। আর্গন বের পরে কি? ক্রিপ্টন। তাহলে এই 18 নং কি? গ্রুপ। তাহলে তোমাদের পর্যায় সারণীর যে 18 নম্বর গ্রুপ আছে সেগুলো কি? নিষ্ক্রিয় গ্যাস। কি? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় মৌল আমরা বলি, কিন্তু মূলত তারা কি? কিসে মানে তারা কি? মূলত কি? গ্যাস। তাহলে আরেকটি কি? সক্রিয় গ্যাস। কি? সক্রিয় গ্যাস বা যারা কি? দ্বিপরমাণুক। তো এক পরমাণুক মানে তারা মানে একটা পরমাণু আকারেই থাকে, কিন্তু সক্রিয় গ্যাস কি? দ্বিপরমাণুক।
দ্বিপরমাণুক মানে তারা কয়টি? 5টি। দ্বিপরমাণুক মানে 2টি পরমাণু দ্বারা গঠিত। কয়টি পরমাণু দ্বারা গঠিত? 2টি। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন, এগুলো কি দ্বিপরমাণু? 2, 4 আর 1 কত? 5। এই 5টি কি সক্রিয় অধাতু। সক্রিয় কি গ্যাসীয় অধাতু। সক্রিয় গ্যাসীয় অধাতু। সো এই এখন এই পর্যন্ত আমরা জানলাম যে সক্রিয় গ্যাসীয় অধাতু কয়টি? এই 5টি। এখন তরল, কঠিন ও সক্রিয় গ্যাস মিলে হলো সক্রিয় ধাতু। সক্রিয় ধাতু কি? এখন আমরা বলি যদি সক্রিয় ধাতু, এটা তো সক্রিয় কি গ্যাসীয় ধাতু বললাম, কিন্তু আমরা যদি একবারে সক্রিয়, একটা ডেফিনেশন আছে যে সক্রিয় ধাতু, সক্রিয় অধাতু, সেগুলো কোনটি কোনটি নিয়ে গঠিত? সক্রিয় ধাতু হলো এই যে এই গ্যাসীয় সক্রিয় ধাতু এবং কি কঠিন, এই কঠিন আর তরল, এই কঠিন আর তরল। এখানে হলো 6টা আর একটা কয়টা? 7টা। 7টা আর 5টা কত? 7, 5, 12টি। সে 12টি কি টোটাল কত? আমি বলতে চাচ্ছি যে সক্রিয় ধাতু হলো তরল আছে না, তরল গ্যাসীয় ধাতু, তো কঠিন গ্যাসীয় ধাতু, তরল গ্যাসীয় ধাতু আর কি, আর এই হলো সক্রিয় গ্যাস। এগুলো নিয়ে কি সক্রিয় ধাতু গঠিত। এগুলা সবগুলাকে একত্রে কি বলা হয়? সক্রিয় ধাতু বলা হয়। আর সক্রিয় গ্যাস তো আমরা বুঝতেই পারলাম, সক্রিয় গ্যাস হলো এই যে মানে সক্রিয় গ্যাসীয় ধাতু কি এই 5টি। আর নিষ্ক্রিয় গ্যাস কয়টি? নিষ্ক্রিয় গ্যাসের যে 7টি, এই যে 7টি 18 নং গ্রুপ। হ্যাঁ, এখন নিষ্ক্রিয় ধাতু কয়টি? 7টি। সক্রিয় ধাতু হলো কি এই যে এটা আর এই যে কঠিন তরল, এগুলো নিয়ে কি সক্রিয় অধাতু। আর শুধুমাত্র নিষ্ক্রিয় ধাতু কি? শুধুমাত্র এই 7টি কি নিষ্ক্রিয় ধাতু। এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানাইজন, এগুলো কি নিষ্ক্রিয় ধাতু। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা এরপরের আলোচনা যাই। এখন আসো প্রতীক এবং সংকেত। কি প্রতীক? এরপরের বেসিকটা কি? প্রতীক ও সংকেত। প্রতীক কি? যে আমরা যে হাইড্রোজেন, হিলিয়াম এগুলো বলতেছি, সেগুলো মূলত কি প্রতীক। এখন এর মধ্যে কি টোটাল কয়টা মৌল আছে? 118টি মৌল। কত? 118টি মৌল। 118টি মৌল আছে না? এই মৌলের মধ্যে কি এর মধ্যে 118টি মৌলের মধ্যে দ্বিপরমাণু কয়টি? দ্বিপরমাণু মানে অণু আকারে 2টি পরমাণু মিলে একটি অণু গঠিত হয়। এরকম কয়টি আছে? 9টি। 9টি হলো কি দ্বিপরমাণু আকারে থাকে। দ্বিপরমাণবিক, সেটা বলো। দ্বিপরমাণবিক মানে 2টি পরমাণু নিয়ে গঠিত। এগুলা কি 2টি পরমাণু মানে কি অণু আকারে গঠিত। আমরা জানি কি এক বা একাধিক পরমাণু নিয়ে অণু গঠিত হয়। সেগুলা কি কি? যেমন হাইড্রোজেন, অক্সিজেন, এগুলা কি সংকেত। এগুলা কি সংকেত। কারণ কি আমরা জানি কি অণু যা দ্বারা প্রকাশ করা হয় সেগুলো কি সংকেত। আর পরমাণু যা দ্বারা প্রকাশ করা হয় সেগুলো কি প্রতীক। তাহলে এই হাইড্রোজেনের প্রতীক কী হবে? হাইড্রোজেন। অক্সিজেনের প্রতীক কী হবে? অক্সিজেন। তারপর কি নাইট্রোজেন আছে, তারপর কি নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো কি দ্বিপরমাণু হয়, কিন্তু এদের প্রতীক কী হবে? প্রতীক মানে কি এদের যে পরমাণু আছে এগুলা তো অণু, 2টা পরমাণু মিলে একটা অণু গঠন করছে। এগুলো কি 2টা পরমাণু মিলে একটা করে অণু গঠন করছে, কিন্তু এদের তো প্রতীক আছে। প্রতীক কি? অক্সিজেন। এটা কি এন আছে, তার মানে নাইট্রোজেন। এটা এফ আছে, তার মানে কি ফ্লোরিন। সিএল মানে ক্লোরিন, ব্রোমিন তো ব্রোমিনি, আর আয়োডিন এই যে আয়োডিন। তার মানে কি এগুলা কি এইভাবে থাকে না, এগুলা কি অণু আকারে থাকে। কিন্তু বাকি যে 109টি আছে, বাকি কয়টি থাকলো?
109টি মৌল কি শুধুমাত্র কি একক পরমাণু আকারে থাকে, মানে কি সেগুলোর প্রতীক আর কি সংকেত একই, এগুলার কি প্রতীক আর কি সংকেত কি ভিন্ন, কারণ তারা কি দুইটি পরমাণু আকারেই এক্সিস্ট করে, বা মানে পৃথিবীতে এরা দ্বিপরমাণু আকারেই এক্সিস্ট করে, কিন্তু বাকি 9টি কি এটার কি প্রতীক আর সংকেত কি সেম, প্রতীক ও সংকেত সেম। তার মানে ভাই আমি আবার একটু বলি ভাই, আমি মানে আমার ভুল হয়েছে, কারণ প্রতীক আর সংকেত কি সেটা আগে মানে ডিফিনেশন করে দেওয়া দরকার ছিল। আসলে প্রতীক কি, যে আমি যে বলতেছি হাইড্রোজেনের একটা মৌল, এটা কেমনে দ্বারা প্রকাশ করে, হাইড্রোজেন একটা কি মৌল, কিন্তু এই প্রতীক হলো যে হাইড্রোজেনের একটা পরমাণুর নাম কি, পরমাণুর নাম প্রকাশ করার একক, নাম প্রকাশই কি প্রকাশ করা হয় যা দ্বারা, নাম প্রকাশ করা হয় যা দ্বারা, তাই কি প্রতীক, যেমন আমি একটা হাইড্রোজেন বললাম, হাইড্রোজেন পরমাণু যদি বলি তাহলে এটার কি হবে, প্রতীক কি হবে, হাইড্রোজেন, এই যে এইচ দ্বারা প্রকাশ করলাম। আসলে মূলত এর প্রতীক হলো হাইড্রোজেন, কিন্তু সংকেত যদি বলি, সংকেত আসলে কি, এখন আসলে সংকেত হলো যে অণু, আমরা তো পরমাণু প্রকাশ করলাম কি, নাম প্রকাশ করলাম কি প্রতীক দ্বারা, আর মানে নাম প্রকাশ করলাম, মানে যা নাম প্রকাশ করলাম সেটাই কি প্রতীক, এই যে এইচ দ্বারা যে চিহ্নিত করলাম সেটা কি প্রতীক। আর অণু যে আছে, অণুর নাম বা অণু কি, মানে এক কথায় যেভাবে দেখানো হয় বা যেভাবে প্রকাশ করা হয়, তাহলে অণুর প্রকাশের পদ্ধতি কি, সংকেত। তার মানে আমি কি বোঝাতে চাইছি সবাই বুঝতে পারছো ভাইরা? আমি বোঝাতে চাইছি যে পরমাণু যে আছে, আমরা যে বলি না পরমাণু, হাইড্রোজেনের একটা পরমাণু, সেই পরমাণু প্রকাশ করার যে পদ্ধতি সেটাই কি প্রতীক, আর সংকেত অণুর যে প্রকাশের পদ্ধতি সেটাই কি সংকেত। যেমন এই যে হাইড্রোজেন সংকেত, হাইড্রোজেন কি দ্বিপরমাণু, মানে দুইটি হাইড্রোজেন পরমাণু নিয়ে একটি অণু গঠিত হয়েছে, সেটা কি অণুর প্রকাশের পদ্ধতি কি সংকেত। আর কি অণুর পরমাণুর প্রকাশের পদ্ধতি কি হাইড্রোজেন। এই যে ঠিক সেমভাবে যেরকম প্রতীক হলো কি হাইড্রোজেন, কিন্তু অণু প্রকাশ যখন করি তখন কি H2 দ্বারা প্রকাশ করি। অক্সিজেনের প্রতীক কি O, কিন্তু অণু যদি প্রকাশ করি তাহলে কি O2 দ্বারা প্রকাশ করা হয়। আশা করি সকলে বুঝতে পারছো। এখন অণু প্রতীক আর সংকেত হলো আমরা বুঝতে পারবো। তবে কিছু মৌল আছে, মানে প্রতীক আছে যেগুলো কি ল্যাটিন ভাষায়, তোমরা বই থেকে পড়ে নিবে, ল্যাটিন ভাষায় কি মৌল প্রকাশ করছে। যেমন নাম হলো আয়রন, কিন্তু প্রকাশ করছে এফি দ্বারা। তার মানে এই যে ঠিক বইয়ের মধ্যে আমি একটু দেখিয়ে দিই, এই যে ঠিক এই জায়গায়, এই যে একটু হয়তো বা দেখতে পারছো, এই যে কিছু মৌলের নাম আছে, নাম হলো কি সোডিয়াম মানে কি এস দ্বারা প্রকাশ করবো না, কিন্তু তার প্রতীক কি এন দ্বারা প্রকাশ করা হয়। তারপর কি নাম কি কপার, তাহলে কপার থাকলে কে দ্বারা প্রকাশ করব, কিন্তু সিও দ্বারা প্রকাশ করছে। তার মানে কি এটা হলো এই ল্যাটিন নাম দ্বারা প্রকাশ, মানে ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। যেমন নেট্রিয়াম, এই সোডিয়ামটা আর নামটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, মানে প্রতীকটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, নেট্রিয়াম থেকে বা ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। তার মানে ল্যাটিন নামে এই যে নেট্রিয়াম যে আছে, নেট্রিয়ামের প্রথম অক্ষর কি বড় হাতের অক্ষর, এটা লেখার নিয়ম, মানে এই মূলের নাম লেখার নিয়ম হলো এরকম যে প্রথম অক্ষর হলো কি বড় হাতের অক্ষর, দ্বিতীয় অক্ষর কি ছোট হাতের অক্ষর, এই প্রথম আর দ্বিতীয় অক্ষর নিয়ে কি এনে প্রকাশ করা হয়েছে। তো এরকম মানে তোমরা মুখস্থ করতে পারবে না, এইটুকু একটু মুখস্থ, এই যে বক্সটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো মুখস্থ করে নিবা। তাহলে এখন আমরা তারপরে যাব হলো, আর একটা জিনিস মনে রাখবা, সেটা কি যে 11টি মৌল হলো ল্যাটিন ভাষা থেকে, মাত্র 2টি মৌল, 11টি মৌল হলো কি
আমি নোট লিখে দিই 11টি মৌল কি ল্যাটিন ভাষায় রয়েছে, তবে 2টি মৌল আরবি ভাষায় রয়েছে। 2টি মৌল আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে, সেগুলা কি? একটা কি বোরন, আর একটা কি জিরকোনিয়াম। এই দুটা কি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? জিরকোনিয়াম। এখন যদি সংকেত নিয়ে আলোচনা করি, আমরা জানি কি অণুর প্রকাশের পদ্ধতি কি? সংকেত। অণুর প্রকাশের পদ্ধতি কি? সংকেত। বা অণুর কি দ্বারা গঠিত, কি পরমাণু দ্বারা গঠিত, সেটা কি? সংকেত। কিন্তু সংকেত লেখার ক্ষেত্রে বা কোনো যৌগ বলতে এই যে হাইড্রোজেন একটা যৌগ, এটা কিন্তু একটা যৌগ। কারণ কি? 2টা পরমাণু হাইড্রোজেন, এই একটা যৌগের মধ্যে বা একটা অণুর মধ্যে কয়টা পরমাণু আছে? 2টি হাইড্রোজেনের পরমাণু আছে। এই যৌগের মধ্যে 2টি হাইড্রোজেন পরমাণু, সেটা কি? এই সংকেত দ্বারা আমি বুঝতে পারলাম। তো সংকেতের নামকরণ করার ক্ষেত্রে প্রথমেই একটু মনে রাখতে হবে, সেটা কি? 1 মানে কি? মনো। এই মনো, ডাই, ট্রাই। 2 মানে কি? ডাই। 3 মানে কি? ট্রাই। 4 মানে টেট্রা। 5 মানে পেন্টা। 6 মানে হেক্সা। 7 মানে হেপ্টা। এগুলো একটা মুখস্থ রাখতে হবে। এটা কি কাজে ব্যবহৃত হয় আমি এটার ব্যবহার তোমাদের দেখিয়ে দেব। তারপর কি? ফ্লোরিন মাইনাস, সেটাকে কি বলা হয়? ফ্লোরাইড। তারপরে ক্লোরিন মাইনাসকে বলা হয় ক্লোরাইড। ঠিক সেমভাবে ব্রোমিনের উপরে মাইনাস থাকলে বা ঋণাত্মক ব্রোমিনকে বলা হয় ব্রোমাইড। একটু মনে রাখবা। আয়োডিনের উপরে মাইনাস থাকলে সেটা কি উচ্চারণ হবে? আয়োডাইড। তারপর কি? অক্সিজেনের উপরে 2 মাইনাস হলে সেটা কি? অক্সাইড। সেটার উচ্চারণ কী হবে? অক্সাইড। তারপরে ইসের উপরে মাইনাস থাকলে কী হবে? উচ্চারণ কী হবে? হাইড্রাইড। আর নাইট্রোজেনের উপরে 3 মাইনাস থাকলে কী হবে? নাইট্রাইট। কী উচ্চারণ হবে? নাইট্রাইট। আর ফসফরাসের উপরে 3 মাইনাস হলে কী হবে? ফসফাইড। মানে শেষে কি? আইড উচ্চারণ হবে। সালফারের উপরে 2 মাইনাস থাকলে কী হবে? সালফাইড। আসলে এগুলো কী কাজে লাগে আমি এখনই তোমাদের দেখাচ্ছি। এই সংকেত উচ্চারণের বা সংকেতের মৌলের যৌগের নামকরণ করার ক্ষেত্রে বা সংকেতের নামকরণ ক্ষেত্রে সূত্রটি হলো এই সূত্রটি আগে মুখস্থ করো। সূত্রটি হলো সংখ্যা প্লাস মৌল প্লাস সংখ্যা প্লাস মৌলের হাইট। এটা আসলে কি লিখলাম বা এই কী সূত্র লিখলাম? একটা হলো, ধরো তোমাকে একটা যৌগের সংকেতের নামকরণ বা নামকরণ করতে বলা হয়েছে, সেগুলো কি? ধরো N2O5। তাহলে এটা আমরা নামকরণ করবো কেন? এই যৌগের নামকরণ করে একটা যৌগ এই যৌগের নামকরণ কিভাবে করবো? এই পেশাল বাইরে না, ক্লাস নিতে আছে। আল্লাহ, ক্লাস নিতেছি কইতাছি। তাহলে N2O5 যৌগের নামকরণ করবো কিভাবে? একটু ডিস্টার্ব হলো, সবার কাছে ক্ষমা করে নিচ্ছি, আমি অনেক রাতে ক্লাস নিচ্ছি। সো যাই হোক, যে N2O5 যৌগের নামকরণ কিভাবে করব? সেটা করব কিভাবে? ধরো N2O5, এই যে আমরা মানে 2 মানে কি? ডাই বুঝাইলাম।
আর 5 মানে কি পেন্টা বুঝাইলাম, সেগুলো নামকরণের ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করবো। যে এক থাকলে, এক সংখ্যা থাকলে সেটাকে কি বলবো মনো, 2 সংখ্যা থাকলে ডাই, 3 সংখ্যা থাকলে ট্রাই, 4 সংখ্যা থাকলে টেট্রা, 5 সংখ্যা থাকলে পেন্ট্রা, 6 সংখ্যা থাকলে হেক্ট্রা, 7 সংখ্যা থাকলে হেপ্টা। তাহলে এই জায়গায় 2 প্রথমে কি সূত্রের মধ্যে কি আছে যে সংখ্যা, তার মানে ইনুকে কয় সংখ্যা আছে 2, তাহলে 2 থাকলে আমরা কি জানি ডাই, তাহলে এটার উচ্চারণ প্রথমে কি হবে ডাই। তারপর কি আছে মৌল, প্রথম মৌল কি আছে নাইট্রোজেন, তাহলে ডাই নাইট্রোজেন, ডাইনাইট্রোজেন। তারপরে সংখ্যাটা কি, এরপরে কি সূত্রের মধ্যে কি আছে সংখ্যা, কত আছে সংখ্যা 5, 5-এর আমরা সংখ্যা কি জানি পেন্টা, তাহলে ডাইনাইট্রোজেন পেন্টা। তারপরে কি মৌলের আইট কি জানি, অক্সিজেনের আইট কি হয় এই যে O2 মাইনাস, এটার এই উচ্চারণ কি হয় অক্সাইড, তাহলে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। তাহলে এটা যদি আমরা এই ডাইকে উইথড্র করে দিই বা ডাইকে প্রথম ডাই সংখ্যাকে নাও বলতে পারি, তাহলে কি হবে নাইট্রোজেন পেন্টা অক্সাইড। এইভাবে ভাই প্রত্যেকটা কোনো একটা যৌগের নামকরণ করতে পারবো না। যেমন আমরা CO2 যদি দিই, তাহলে এটার উচ্চারণ কী হবে, এক থাকলে এনুকে কত আছে মনে মনে কত আছে এক থাকে, যেমন আমরা জানি কি এক্সের আগে কি মনে মনে 1 গুণাকার থাকে না, তাহলে এর নিচে কি মনে মনে কি আছে এক আছে, মনে মনে বলতে এটার নিচে মূলত এক আছে, এক কি কোনো সময় লেখা হয় না, এক্সের আগে কি এক কোনো সময় লেখা হয় না, তাই কি এক্সই লেখা হয়। তাই ঠিক সেভাবে এটা মনে রাখো যে কার্বনের নিচে কি আছে মনে মনে এক আছে, তাহলে মনে লেখার দরকার নেই। তারপরে কি সূত্রের মধ্যে কি আছে মৌল, তাহলে মৌল কি কার্বন। তারপরে কি সংখ্যা কত আছে, পরের দ্বিতীয় মৌলের সংখ্যা কত 2 মানে কি ডাই। তারপরে কি সংখ্যা মৌলের আইট, ওই মৌলের কি আইট, তার মানে ওই মৌলের আইট কি অক্সিজেনের এই কি আইট কি অক্সাইড, তাহলে এটার উচ্চারণ কী হবে কার্বন ডাই অক্সাইড। যে আমি যে যৌগ বললাম একটু পরে তোমাদের যৌগের সাথে পরিচয় করে দিব, তাহলে আশা করি সংকেত তো তোমরা বুঝতে পারছো নাকি। সংকেত হলো মৌলের প্রতীক ও যোজনীর সাহায্যে কোনো যৌগের বা মৌলের অণুকে প্রকাশ করার সূত্রকে কি বলে, সূত্রকে সংকেত বলে। মানে এখন কি বললাম ভাই তুমি বুঝতেছো না না, মানে কোনো মৌলের প্রতীক ও যোজনীর সাহায্যে কারণ কোনো যৌগের বা মৌলের অণুকে প্রকাশ করার সূত্রকে কি বলে সংকেত বলে। তার মানে বোঝানো হয়েছে যে আমরা যে কার্বন ডাইঅক্সাইড লিখলাম কেমনে লিখলাম, মূলত লিখছি কি জানো, কিছুক্ষণ পরেই বরাবর যোজনী মানে কি জানো, যোজনী মানে হলো বহিস্থ শক্তি স্তরে বা কক্ষপথে কি যোজনী মানে হলো ধরার বা মানে কি হাত, মানে ধরার ক্ষমতা মানে কি একটি কার্বন মানে কি একটি মৌল অন্য একটি মৌলের পরমাণুকে, একটি পরমাণু অন্য একটি পরমাণুকে অন্য কয়টি পরমাণুকে ধরতে পারবে, সেটাই হলো যোজনী। তো আমরা জানি যে কার্বনের যোজনী কত 4, এটা মূলত এইভাবে লেখা হয় যে কার্বনের যোজনী এইভাবে পাশাপাশি লিখব, কার্বন আর অক্সিজেন। এখানে এদের কি যোজনী আমরা জানি কি অক্সিজেনের যোজনী কত 2 মাইনাস, আর কার্বনের যোজনী কত 4, তাহলে 4 আমি এই মানে মাইনাসটা উইথড্র করি, তাহলে এই 4 কি করবে এই নিচে দিবে মানে অক্সিজেনকে দিবে, আর অক্সিজেনের 2 এই কার্বন ডাইঅক্সাইডকে দেবে, দিলে কি হবে C2O4 হবে। এখন আমরা যদি দেখি যে 2 দ্বারা যদি উভয়কে ভাগ করে দিই, এই 2 সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে দিলে তাহলে কি হবে C থাকবে আর O2 থাকবে, এই যে হলো কার্বন ডাইঅক্সাইড। তার মানে কি সংকেত লেখার ক্ষেত্রে কি হয়, আমরা কি ব্যবহার করলাম সংকেত লেখার ক্ষেত্রে দুইটা মৌলের কি লিখলাম প্রতীক লিখলাম, কার্বন আর অক্সিজেন প্রতীক লিখলাম এবং কি যোজনী লিখলাম, এটার যোজনী কত 4 আর এটার যোজনী কত 2। এখন এই যে যোজনীর সাহায্যে যে যৌগের বা মৌলের কি অণুকে প্রকাশ করতেছি, এই যে একটা কার্বন ডাইঅক্সাইড কি অণু, এই অণুকে প্রকাশ করার সূত্রকে কি বলে সংকেত বলে। এই প্রকাশ করার পদ্ধতি বা এই প্রকাশ করার পদ্ধতিকে কি বলে, বা প্রকাশ করার সূত্রকে কি বলে, বা প্রকাশ করার পদ্ধতিকে বলে সংকেত। তাহলে আশা করি বুঝতে পারছি। এরকম মৌলের সংকেত কোনটা, যেমন সংকেত আবার কয় ধরনের হয় 2 ধরনের, একটা কি মৌলের সংকেত আর একটি যৌগের সংকেত। সংকেত কয় ধরনের,
সংকেত কয় ধরনের হয়? দুই ধরনের। একটা কি মৌলের সংকেত, একটা কি যৌগের সংকেত। মৌলের সংকেত কোনটা? সেটা হলো কি আমরা কি জানি অণু, মৌলের অণুকে যে দ্বারা প্রকাশ করা হয় সেটা কি মৌলের সংকেত। যেমন এই যে হাইড্রোজেন, তারপর কি অক্সিজেন, এগুলো কি মৌলের সংকেত। বা মৌল কি মৌলের যে অণু আছে সেই অণু প্রকাশের পদ্ধতি কি মৌলের সংকেত। আর যৌগ যেটা আছে, যৌগ কি যেমন যৌগিক পদার্থ যে আছে, যৌগিক পদার্থ বা যৌগের অণু যে আছে, সে যৌগিক পদার্থের কি একটা অণু আছে না, সেই অণু প্রকাশের পদ্ধতিকে বা সূত্রকে কি বলা হয়? যৌগের সংকেত। যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বনের মধ্যে কি কার্বন কি একটা মৌল না? কার্বন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ, কিন্তু কি এই দুইটা মিলে কি তাহলে এই যে মৌলিক পদার্থ দুইটা, তাহলে এই দুইটা মৌলিক পদার্থ মিলে কি কার্বন ডাইঅক্সাইড কি যৌগিক পদার্থ। আর এই যৌগিক পদার্থর অণু একটা অণু না, কার্বন ডাইঅক্সাইডের একটা অণু যদি আমি ধরে নিই, সেই অনুপ্রকাশের মানে অনুপ্রকাশের ইকে বলে মানে পদ্ধতি বা সূত্রকে কি বলে? যৌগের সংকেত। একটা কি মৌলের সংকেত, একটা কি যৌগের সংকেত। বা সংকেত সম্পর্কিত এইটুকু আলোচনা করলে আর কোনো আলোচনা করার দরকার নেই। এইটুকু আলোচনাই তোমাদের জন্য এনাফ, আর কোনো কিছু পড়ার মানে এত কিছু পড়ার দরকার নেই, কিন্তু বুঝতে হবে। এখন থেকে আমি একটু আমার পার্সোনাল নোট থেকে কিছু তোমাদেরকে পড়াই, কারণ এরকম করে লিখলে অনেক সময় যায়, তাই আমি তোমাদের আমার নিজস্ব পার্সোনাল নোট থেকে তোমাদের কিছু পড়াই। এখন এর পরের টপিকসটা কি? বইয়ের এর পরের টপিকসটা হলো কি পরমাণুর ভিতরের কণা। আমরা জানি যে পরমাণু কি এরকম একটা স্ট্রাকচার। পরমাণু মানে কি একটা পদার্থ, পদার্থকে আমরা জানি কি একটা পদার্থ। যে কোনো একটা পদার্থকে ভাঙলে কী পাবো? আমরা পাবো অণু, এবং অণুকে ভাঙলে কী পাবো? পরমাণু। এবং পরমাণুর ভিতরে যদি আমরা ঢুকলে কী পাবো? এই যে এরকম একটা স্ট্রাকচার পাবো, যার এই কেন্দ্রকে কী বলা হয়? নিউক্লিয়াস বলা হয়। আর বাইরের এই যে বৃত্তাকার একটা কি কক্ষপথ থাকে, এই বাইরের যে গোলাকার একটা জায়গা থাকে সেটাকে কি বলে? বৃত্তাকার কক্ষপথ বলে। এখন এই কেন্দ্রে কি থাকে? এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউট্রন থাকে আর কি প্রোটন থাকে। নিউট্রন আর প্রোটন থাকে। এখন নিউট্রন আর প্রোটন থাকে, আর বাহিরে কি থাকে? ইলেকট্রন থাকে। এখন আমরা জানবো যে ইলেকট্রনের এই যে মানে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন থাকলো, এই ইলেকট্রনের একটা চার্জ আছে। চার্জ মানে কি? তার ধর্ম, বা সে আসলে কি প্রকাশ করে সেটাই কি ইলেকট্রনের ধর্মটা কি? সেই ধর্ম কি ঋণাত্মক বা কি নেগেটিভ। তাহলে তার চার্জ কি হবে? ঋণাত্মক হবে। তাহলে ইলেকট্রনের চার্জ কত হবে? যে মাইনাস, এটা একটা বৈজ্ঞানিক মান, সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে। বইয়ের মধ্যে এই মানগুলো সুন্দর করে বক্স আকারে দেওয়া আছে, সেই জায়গা থেকে মুখস্থ করে নেবে। যেমন ইলেকট্রনের চার্জ কি মাইনাস 1.60 ইন্টু 10⁻³ কি মাইনাস 19 কুলম। আবার চার্জ ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻² -28 গ্রাম। ঠিক সেমভাবে নিউট্রনের চার্জ কত? নিউট্রন হলো কি চার্জ নিরপেক্ষ, কারণ ওই যে নিউট্রন হলো কি জানো? ওই থার্ড পার্সনের মতো। থার্ড পার্সন কি কেন্দ্রে যেহেতু ধনাত্মক, বা প্রোটন হলো ধনাত্মক, তার মানে কি সে পজিটিভ মানে ছেলে মানুষ। আর ইলেকট্রন হলো ঋণাত্মক বা কি মেয়ে মানুষ। আর নিউট্রন মানে কি থার্ড পার্সন, মানে কি তার কি কোনো চার্জ নেই, তার মানে তার চার্জ শূন্য, কিন্তু তার ভর আছে। ভর কত? 1.65 ইন্টু 10⁻24 গ্রাম। আবার প্রোটনের চার্জ কত? যেহেতু প্রোটন পজিটিভ, তার মানে প্রোটনের চার্জ কত? প্লাস 1.60 ইন্টু 10⁻19 কুলম। তার ভর কত? 1.67 ইন্টু 673 ইন্টু 10⁻² কত? -24 গ্রাম। এখন বইয়ের মধ্যে একটা জিনিস খুব সুন্দর করে লেখা আছে যে ইলেকট্রন থেকে নিউট্রনের ভর কত? ভর কত? 1840 গুণ বড়। আবার এই থেকে তাহলে যেহেতু প্রায় কাছাকাছি ভর, যেমন নিউট্রনের ভর কত? 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। আবার এই জায়গায় কি প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10⁻² কত? -24। তার মানে কি এই 3 আর এই জায়গায় কি 5, এই দুইটা সংখ্যারই পার্থক্য দেখা যায়। তাহলে এই দুইটা পার্থক্য দেখা গেলে যদি ইলেকট্রন থেকে নিউট্রন 1840 গুণ বড় হয়, তার মানে ইলেকট্রন থেকে প্রোটনও প্রায় 1840 গুণ বড় হবে, সেটাই স্বাভাবিক। সেটাই বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, অনেকে সেটা বুঝতে পারে না। সো এই যে আমি বুঝাই দিলাম যে
ইলেকট্রন থেকে নিউট্রন কত গুণ বড়, মানে ইলেকট্রনের ভর থেকে নিউট্রনের ভর কত গুণ বড়, 1840 গুণ বড়। আবার ঠিক সেমভাবে যেহেতু প্রায় নিউট্রনের ভর আর এই প্রোটনের ভর প্রায় কাছাকাছি, ঠিক সেমভাবে ইলেকট্রনের ভর থেকে কি প্রোটনের ভরও কি 1840 গুণ বড় হবে। এখন আসে আপেক্ষিক আদান। বইয়ের মধ্যে একটা ওয়ার্ড আছে বা বক্সের মধ্যে একটা এই বিষয় আছে, সেটা কি আপেক্ষিক আদান। অনেকেই আপেক্ষিক আদানের কোনো ডেফিনেশন দেওয়া নাই বা কোনো দেওয়া নাই, শুধুমাত্র লেখা আপেক্ষিক আদান। তাহলে আপেক্ষিক আদানটা কি, যে প্রোটনের সাপেক্ষে অর্থাৎ প্রোটনের চার্জ দ্বারা সকল চার্জকে ভাগ করলে যা ফল পাওয়া যায় তা কি সে সকল মূল কণিকার কি আপেক্ষিক আদান। যেমন এই জায়গায় একটা উদাহরণ সহ দেওয়া আছে, যেমন ইলেকট্রন ইকুয়াল টু কত, ইলেকট্রনের চার্জ আমরা কত জানি, এই যে কিছুক্ষণ আগে জানলাম কত, -1.60 ইন্টু 10⁻⁻⁹ কত -90। আর প্রোটনের চার্জ কত, 1.60 ইন্টু 10⁻⁻90। তাহলে ইলেকট্রনের আপেক্ষিক আদান কত, আপেক্ষিক আপা দ্বারা প্রকাশ করলাম, আপেক্ষিক আধান আধান কত, -1। ঠিক সেমভাবে যদি প্রোটনের আপেক্ষিক আদান ভাগ করতাম, তাহলে কি প্রোটন কি প্লাস থাকতো না, তাহলে এটা পুরোটুক ভাগ করে কি হবো, 1 হইতো। আর যেহেতু নিউটনের চার্জ নিরপেক্ষ, আমরা জানি 0 দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় সেই সংখ্যা কি হবে, 0 আসবে। তাহলে নিউটনের আপেক্ষিক আদান কত, 0। বইয়ের মধ্যে এটা সুন্দর করে দেওয়া আছে। তার মানে কি প্রোটনের সাপেক্ষে অর্থাৎ প্রোটনের চার্জ দ্বারা সকল চার্জকে ভাগ করলে যা ফল পাওয়া যায় তা সে সকল মূল কণিকার কি আপেক্ষিক আদান। বাহিরে কিন্তু শিয়াল ডাকতেছে। এখন রাতের প্রায় কয়টা বাজে, 1:07 বাজে। এখন আসলে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার বেসিক। এই যে আমরা যে কক্ষপথ জানলাম যে পরমাণুর ভিতরে কি থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটন ও নিউট্রন থাকে, আর বাইরে কক্ষপথে কি থাকে, ইলেকট্রন থাকে। এই যে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আর নিউট্রন থাকে, এই প্রোটন আর নিউট্রনের যোগ সংখ্যাকে কি বলা হয়, বা এই যোগ সংখ্যাকে বা এই প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলা হয়, ভর সংখ্যা বলা হয়। সেটা কি দ্বারা প্রকাশ করা হয়, এই দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো কথা। বা পারমাণবিক ভর সংখ্যা বা কি নিউক্লিয় সংখ্যা কত, নিউক্লিয়ন সংখ্যা, সেটাকে কি আরেক নামে কি বলা হয়, নিউক্লিয়ন সংখ্যা। তার মানে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলা হয়, ভর সংখ্যা বা কি নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। আবার এই যে প্রোটন সংখ্যা আছে, সেই প্রোটন সংখ্যাকে কি শুধুমাত্র প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যা যে কয়টি প্রোটন সংখ্যা থাকে, কোনো মূল্যে যদি প্রোটন সংখ্যা কত 10 হয়, তাহলে সেটার পারমাণবিক সংখ্যা হবে কত, 10। তার মানে কি কোনো মূল্যে প্রোটন সংখ্যাকে কি বলে, পারমাণবিক সংখ্যা বলে বা পারমাণবিক ক্রমাঙ্ক বলে, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা। তার মানে কি প্রোটন সমান কি সমান জেড, আমরা কি প্রোটন সংখ্যা সমান কি জেড বলতে পারি, কারণ যেই প্রোটন সংখ্যা সেই পারমাণবিক সংখ্যা। তাহলে কোনো মূল্যের যদি প্রোটন সংখ্যা যদি 10 হয়, তাহলে সেটার পারমাণবিক সংখ্যা কত হবে, 10ই হবে ভাই। সেটা কি আলাদা কিছু না। এখন একটা মৌল আসলে কিভাবে প্রকাশ করা হয়, প্রকাশের যে একটা পদ্ধতি, সেটা কিভাবে, ধরো এক্স একটা মৌল, সেই মৌলর উপরে হলো এ দ্বারা কি ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, উপরে এ লেখা হয়, নিচে কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা লেখা হয়। এখন আমরা জানি কি ভর সংখ্যা সমান কি প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। এখন আমরা যদি এ থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিই, মানে এই যে এইবার সমীকরণ যদি এরকম লিখি যে এ মাইনাস এই প্রোটনকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এ মাইনাস পি সমান কি হবে, এন। তাহলে মানে কি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে কি পাওয়া যায়, নিউট্রন সংখ্যা। ঠিক সেমভাবে নিউট্রন সংখ্যা কি আমরা জানি কি পরমাণুতে কি প্রোটন আর ইলেকট্রন কি সমান সংখ্যক থাকে, কয়টা থাকে, সমান থাকে। পরমাণুতে কি প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা কি সমান থাকে। ঠিক সেমভাবে যেরকম, যেমন অক্সিজেনের ভর কত 16, উপরে কত 16 লেখা থাকে আর নিচে কত লেখা থাকে, 8 লেখা থাকে। 16 থেকে 8 বিয়োগ করলে নিউট্রন সংখ্যা কত হবে, 8। আবার জানি কি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে, 8 হবে। বইয়ের মধ্যে একটা অঙ্ক আছে, অঙ্কটা একটু দেখে নিও, দেখবা যে সব ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো যে আমরা ভর সংখ্যা লিখলাম উপরে, আর নিচে কি লিখলাম, জেড দ্বারা কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এখন কত হলো, এই এম প্লাস মাইনাস দ্বারা কি বুঝাইছি,
ওই যে আমরা বলছিলাম যে কি পরমাণু কি দান করে, ধাতু কি ইলেকট্রন দান করে কি ধনাত্মক আয়নে পরিণত হয়, আবার কি একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয় ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে এই যে ইলেকট্রন কি সে বহিঃস্থ কক্ষ থেকে দানও করতে পারে আবার গ্রহণও করতে পারে। যদি দান করে তাহলে কি তার একটা শর্ট পড়ে না, তখন কি আমরা ইলেকট্রন সংখ্যা কেমনে নির্ণয় করব? এই এর ক্ষেত্রে আমরা এমনি জানি কি যে পরমাণুতে একটা এক্স একটা মৌলের পরমাণু ধরো, একটা মৌলের পরমাণুতে সেটা কি প্রোটন আর নিউট্রন স্বাভাবিকভাবে কি প্রোটন আর নিউট্রন সমান থাকে, কিন্তু এরকম বা আয়ন যখন হয়ে যায় তখন কি প্রোটন আর নিউট্রন আমরা জানি কি প্রোটন আর ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় যেমন এক্স একটা মৌল যদি হতো তাহলে স্বাভাবিক অবস্থায় কি প্রোটন আর ইলেকট্রন সমান থাকতো, মানে ভিতরে কেন্দ্রে যে কয়টি প্রোটন থাকতো বাইরে কি ততটি ইলেকট্রন থাকতো। কিন্তু যখন আয়ন হয়ে যায় তার মানে কি ইলেকট্রন একটা দান করে দেয় বা একটা গ্রহণ করে, তার মানে কি ইলেকট্রন যদি দান করে দেয় তাহলে প্রোটন সংখ্যা কম থাকলেও ইলেকট্রন কি মানে প্রোটন সংখ্যা বেশি থাকলেও ইলেকট্রন দান করে দিলে একটা ইলেকট্রন কম পড়লো, নাকি একটা বা যে কয়টা ইলেকট্রন দান করে সে কয়টা কী হলো প্রোটন থেকে কমে গেল বা ইলেকট্রন সংখ্যা কি কমলো। তাহলে কি প্রোটন সংখ্যা আর কি আয়নের ক্ষেত্রে কি সমান থাকবে? থাকবে না। এখন আমার আসলে যে আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কেমনে নির্ণয় করবো? সূত্র হলো যে জেড মাইনাস কি প্লাস মাইনাস এম। তাহলে কি বোঝানো হয়েছে যে মানে জেড মানে কি পারমাণবিক সংখ্যা, এটা থেকে প্লাস মাইনাস দ্বারা বোঝা হয়েছে যদি যে কটা ইলেকট্রন মানে এই জায়গায় ধরো সাপোজ এই যে একটা উদাহরণ ফর্মুলা দেখো, সূত্র কি জেড মাইনাস প্লাস মাইনাস এম। এম কি আয়নের কি চার্জ, কত এটা চার্জ, এম কি চার্জ সংখ্যা। তাহলে এই যে এফ এর উপরে 3+ লেখা আছে সেটার ইলেকট্রন সংখ্যা কত হবে? যেমন আমরা জানি কি এফ এর কত পারমাণবিক সংখ্যা কত 26, তাহলে পারমাণবিক সংখ্যা 26 হলে 26 মাইনাস এখন কি এখানে কত আছে +3 আছে না, তাহলে +3 দিলাম। তাহলে 26 মাইনাস মানে এখানে কি +3 যদি দেই তাহলে প্লাসে মাইনাসে আমরা বীজগণিতিক নিয়ম অনুযায়ী কি জানি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 26 মাইনাস 3 সমান কি হবে 23। তার মানে কি এই এফই কত 3+ এ ইলেকট্রন সংখ্যা কত 23, কিন্তু ফেরাসের মূলত কি প্রোটন সংখ্যা কয়টা থাকে 26টি। তাহলে প্রোটন সংখ্যা যদি 26টি থাকে তাহলে কি ফেরাসের মূলত বাইরের শক্তিস্তর ইলেকট্রনে বা বাইরের কক্ষপথে ইলেকট্রন কয়টি থাকবে 26টি থাকার কথা, কিন্তু যেহেতু তিনটে দান মানে তিনটে কি প্লাস মানে কি তিনটে দান করে দিছে তার মানে কি তার কেন্দ্রে তার ইলেকট্রন কয়টা আছে এখন 23টি। সেটাই এই জায়গায় আলোচনা করা হয়েছে। এখন আসলে বইয়ের মধ্যে কিছু বিষয় আছে সেগুলো কি আইসোটোন, আইসোবার, তারপর কি আইসোটোপ, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছে সেগুলো আসলে কি। এখন শব্দ আমরা জানি, একটু শব্দ দেখে আমরা সেটার মানে আসলে কি বোঝাইছে সেটা আমরা জানবো। যেমন আইসো মানে হলো অর্থ কি একই, টোপ মানে কি পারমাণবিক সংখ্যা, পো মানে কি মানে লাস্টে টোপ মানে লাস্টে কি প আছে না, তার মানে সেটা দ্বারা কি বোঝামো পারমাণবিক সংখ্যা। তাহলে বার শেষে কি আছে আইসো বার মানে কি শেষে কি বার আছে, বার মানে কি বুঝবো যে বার মানে কি বুঝে নিব যে ভর, আর টোন মানে কি নিউট্রন। এখন আসো তার মানে আইসোটোপ মানে আইসো মানে একই, টোপ মানে কি টোপ মানে কি পারমাণবিক সংখ্যা, তাহলে আইসোটোপ মানে কি হবে একই পারমাণবিক সংখ্যা। আইসো মানে একই, বার মানে কি ভর, তাহলে আইসো বার মানে কি হবে একই ভর। আবার আইসো মানে একই, হ্যাঁ, আর টোন মানে কি নিউট্রন সংখ্যা, তার মানে কি একই নিউট্রন সংখ্যা বা নিউট্রনের সংখ্যা কি সমান। এটা আসলে কি বোঝাইলাম ভাই? এখন আসো মেইন খেলার মধ্যে যাই, সেটা কি যে আইসোটোপ মানে কি একই মৌলের একাধিক পরমাণু। ধরো একটা মৌল আছে এই যেরকম একটা হাইড্রোজেন একই মৌল, কিন্তু সেটা একই মৌলের একাধিক পরমাণু। হাইড্রোজেনের এইটা এই জায়গায় একটা পরমাণু, এই জায়গায় একটা পরমাণু, এই জায়গায় একটা পরমাণু, কিন্তু এটার কি প্রত্যেকটার কি প্রোটন সংখ্যা একই। দেখো প্রোটন সংখ্যা কত, এই যে পি, আমরা নিচে উপরে কি ভর প্রকাশ করি না, নিচে কি পি মানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা প্রকাশ করি। তাহলে সেগুলোর প্রত্যেকটার কি পারমাণবিক সংখ্যা কত 111, হ্যাঁ, কিন্তু সেটার ভর সংখ্যা ও কি নিউট্রন সংখ্যা ভিন্ন। তাহলে দেখো এটার এই প্রথম যে মৌল আছে সেই মৌলের কি ভর সংখ্যা কত 1, কিন্তু পারমাণবিক সংখ্যা কত 1, নিউট্রন সংখ্যা কত 0, তার মানে কি ভর সংখ্যা 1 নিউট্রন সংখ্যা 0, আর পারমাণবিক সংখ্যা 1, তার মানে কি ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা ভিন্ন না। মানে ভিন্ন বলতে আমি বোঝানো হয়েছে যে এটার ভর কত 2, এটার নিউট্রন সংখ্যা কত 1, তার মানে এটার ভর সংখ্যা কত হলো 1 হলো, আর এটার ভর সংখ্যা 2, তার মানে কি এটা থেকে এটা আলাদা না। আবার এই জায়গায় কি নিউট্রন সংখ্যা হলো 0, আর এই মৌলের ভর সংখ্যা যখন 2 তখন কি এটার নিউট্রন সংখ্যা কত 1, তার মানে কি প্রত্যেকটা থেকে আলাদা, কিন্তু শুধুমাত্র সেম কোনটা সেটা কি প্রোটন সংখ্যা হলো সেম।
যে সকল মৌলের একই মৌলের হাইড্রোজেন 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 তিনটে কি একই মৌল না? একই মৌলের সংখ্যাটা কি? যে একই মৌলের একাধিক পরমাণুর প্রোটন সংখ্যা একই, প্রোটন সংখ্যা একই, দেখো এক 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 প্রোটন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা দেখো 1 2 3, ভর সংখ্যা 1 2 3, মানে এটার এক হলো, এটার হলো 1, এটার হলো 2, এটার হলো 3, তার মানে কি ভর সংখ্যা ভিন্ন ও নিউট্রন সংখ্যা ভিন্ন। নিউট্রন সংখ্যা ভিন্ন দেখো 0 1 2, তার মানে এটা কি নিউট্রন সংখ্যা ভিন্ন। তাহলে যে সকল মৌলের একই পরমাণুর একই মৌলের একাধিক পরমাণুর ভর সংখ্যা প্রোটন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? আইসোটোপ বলা হয়। ঠিক সেমভাবে যে কার্বন 12, কার্বন 13, কার্বন 14, সেটার কি প্রোটন সংখ্যা কি 6 6 6, কিন্তু নিউট্রন সংখ্যা 6 7 8, তার মানে ভর সংখ্যা হলো 12 13 14 আর নিউট্রন সংখ্যা 6 7 8, এগুলো কি এই দুটো ভিন্ন, কিন্তু শুধুমাত্র কি প্রোটন সংখ্যা কি সেম, তাই সেটাকে কি একটা আরেকটার কি বলে? আইসোটোপ বলে। একটা আরেকটির পরস্পরের কি আইসোটোপ বলে। এই মৌলের আইসোটোপ, কার্বনের কয়টি আইসোটোপ থাকে? 3টি আইসোটোপ হয়। কয়টি আইসোটোপ থাকে? 3টি আইসোটোপ থাকে। ঠিক সেমভাবে যে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ থাকে? এটা কিন্তু এমসিকিউ। কয়টি আইসোটোপ থাকে? আইসোটোপ হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? 7টি। কয়টি মনে রাখবা? 7টি। কার্বনের আইসোটোপ কয়টি? 3টি। কার্বনের আইসোটোপ কয়টি? 3টি। এটা একটু মনে রাখবা, দেখবো এমসিকিউ হুট করে কমন করে গেছে। সেমভাবে পারবা না। আসলে যে একই মৌলের একাধিক পরমাণুর যখনই দেখবা যে প্রত্যেকটা পরমাণুর কি মৌলর কি প্রোটন সংখ্যা বা কি প্রোটন সংখ্যা সেম, কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তখনই বলবা কি সেটা কি একে অপরের কি আইসোটোপ। আর যেহেতু আইসোটোপ তখন তো পড়াইলাম, আইসো লাস্টে কি টোপ আছে, টোপ মানে কি পারমাণবিক সংখ্যা সমান, তার মানে আইসো মানে একই, টোপ মানে কি পারমাণবিক সংখ্যা। সংক্ষেপে এইভাবে মনে রাখবা যে আইসোটোপ মানে কি একই পারমাণবিক সংখ্যা। এখনো সব নিউট্রন সংখ্যা পারবা না। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবা যে আইসোটোপের ক্ষেত্রে হলো কি যে একই মৌলের একাধিক পরমাণুর, কিন্তু আইসোটোনের ক্ষেত্রে বা আইসোবারের ক্ষেত্রে ভিন্ন মৌলের একাধিক পরমাণু। তার মানে কি ভিন্ন মৌল বলতে কি? কার্বনের একটা পরমাণু আর নাইট্রোজেনের একটা পরমাণু, তাহলে কার্বন আর নাইট্রোজেন কি ভিন্ন মৌল না? ভিন্ন মৌলের একাধিক পরমাণু, কার্বনের একটি পরমাণু আর নাইট্রোজেনের একটি, ভিন্ন মৌলের একাধিক পরমাণু। একাধিক পরমাণুর মধ্যে যখন নাইট্রোজেন সংখ্যা একই, কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন। দেখো কার্বনের কত ভর সংখ্যা কত? 13, নাইট্রোজেনের ভর সংখ্যা কত? 14, তাহলে কি ভর সংখ্যা কি ভিন্ন না? আবার কি প্রোটন সংখ্যা ভিন্ন। দেখো এই যে জায়গায় কি ভিন্ন? ভিন্ন হলো ভর সংখ্যা আর কি প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা ভিন্ন পাইলাম। এন্ড প্রোটন সংখ্যা কত? কার্বনের প্রোটন সংখ্যা কত? 6, আর নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7। এখন যদি নিউট্রন সংখ্যা কত? দেখো 7 7, তাহলে কি নিউট্রন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ও কি প্রোটন সংখ্যা ভিন্ন, তাহলে কি আইসোটোন, কিন্তু এক জায়গাতে কি ভিন্ন মৌল। ঠিক সেমভাবে আইসোবারের ক্ষেত্রে ভিন্ন মৌলের একাধিক পরমাণু, এটার কি ভর সংখ্যা একই, প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন। তার মানে কি ভর সংখ্যা দেখো কপার আর জিঙ্কের ভর সংখ্যা কত? 64 আর 64। এভাবেই কি আইসোবার হয়। কি হয় মানে আইসোবারের সংখ্যা কি? আইসো মানে একই, বার মানে কি ভর সংখ্যা। তাহলে ভিন্ন মৌলের একাধিক পরমাণুর ভর সংখ্যা একই হলে, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন হলে সেই তাহলে কি পরস্পরকে একে অপরের কি বলে? আইসোবার বলে। পারবা না? পারবা। এখন আছে আরেকটা জিনিস আছে আইসো ইলেকট্রন। আইসো মানে কি একই, ইলেকট্রন মানে কি ইলেকট্রন সংখ্যা। দেখো ফ্লোরিনের উপরে মাইনাস আছে, অক্সিজেনের উপরে 2 মাইনাস আছে, নিয়ন আর সোডিয়াম, এগুলোর প্রত্যেকটার কি ইলেকট্রন সংখ্যা সমান। কিভাবে? কারণ ফ্লোরিনের প্রোটন সংখ্যা কত? 9, কিন্তু উপরে মাইনাস মানে কি সে একটা মানে প্রোটন সংখ্যা যদি 9 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কত? 9। তাহলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যদি 9 হয়, তাহলে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা কত? প্রোটন সংখ্যা যদি 9 হয় তাহলে ইলেকট্রন কত? 9টাই থাকবে। তো 9টা থাকলে কিন্তু ফ্লোরিনের উপরে মাইনাস আছে, তার মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে কি 10টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে ঠিক সেমভাবে অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8। তাহলে সে বাইরে কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? 8টি, কিন্তু সে উপরে কত? 2 মাইনাস, তার মানে কি 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে কি তার ইলেকট্রন সংখ্যা কত? 10। এরকমই ঠিক সেমভাবে করে দেখবা যে প্রত্যেকটা ইলেকট্রন কত? 10, তার মানে কি
একে অপরের কি, এই যে ফ্লোরিন মাইনাস O2 মাইনাস এরা এই পরস্পরের কি আইসো ইলেকট্রন। সো আজকে লেকচার 1 এই পর্যন্তই থাক। পরের অধ্যায় বা পরের লেকচারে তোমাদেরকে আমি পড়াবো, পরের লেকচারে পড়াবো পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। তারপরে কি কিছু ম্যাথ আছে, ম্যাথ করাবো। তারপর কি পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণুর মডেল, পুর পরমাণু মডেল পড়াবো। তারপর কি ইলেকট্রন বিন্যাস পড়াবো। ইলেকট্রন বিন্যাস পড়াই তারপর কি অধ্যায় শেষ। সো আজকে এই পর্যন্ত থাক, অনেক হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। রাতের প্রায় বাজে এখন 1:21। তো অনেক কষ্ট করে এই পর্যন্ত পড়াইলাম। সো তোমরা একটু শেয়ার করে দিও। মার বা বাবা মার গালি খেয়েও বা বকা খেয়েও আমি ক্লাসটি এই পর্যন্ত নিলাম। অনেক কষ্ট হয়েছে ভাই, একটু যদি তোমরা শেয়ার করে দিও তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে। তো সকলে ভালো থেকো, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।